এর আগের দিন তোমাদের যে ইতিহাসের একটি ক্লাস কিন্তু আপলোড করা হয়েছিল। তো সেই ক্লাসটিতে তোমাদের যে ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর কটি অধ্যায় রয়েছে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। তার সঙ্গে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বিভিন্ন নাম্বার প্যাটার্নগুলো রয়েছে, অর্থাৎ কতর মধ্যে তোমাদের থিওরি পরীক্ষা হবে এবং কত নাম্বার প্রজেক্ট থাকবে, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এর আগের দিন তোমাদের বলে দেওয়া হয়েছিল। তো এর আগের দিন তোমাদের বলেছিলাম যে তোমাদের যে টোটাল 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে 20 নাম্বার থাকবে প্রজেক্টের ওপর, আর বাকি যে 80 নাম্বার থাকবে সেগুলির ওপর তোমাদের থিওরি পরীক্ষা কিন্তু হবে। এই 80 নাম্বারের মধ্যে 40 নাম্বার থাকবে শর্ট প্রশ্ন আর 40 নাম্বার থাকবে 8 মার্কসের 5টি প্রশ্ন। তো যেহেতু আমাদের থিওরি পরীক্ষার 50% এসে শর্ট প্রশ্ন রয়েছে, সেই জন্য আমাদের কিন্তু শর্ট প্রশ্নের ওপর বিশেষ জোর দিতে হবে। সেই জন্য আমরা তোমাদের যে ইতিহাসের টেক্সট বুকটি রয়েছে, আমি জীবন মুখোপাধ্যায়ের বইটাই মূলত কিনতে বলেছিলাম। সেই বইয়ের যে প্রতিটি লাইন রয়েছে সেই প্রতিটি লাইন ধরে ধরেই কিন্তু আমরা পড়ব। যদি প্রতিটি লাইন ধরে ধরে আমরা পড়ি এবং যেখানে যেখানে তো আমার মনে হচ্ছে প্রশ্ন হবে সেই লাইনগুলো যদি আমরা আন্ডারলাইন করে নিই এবং পরবর্তী সময়ে সেই আন্ডারলাইন করা লাইনটি যদি আমি প্রশ্ন আকারে বাড়িতে লিখে নিই, তাহলে কিন্তু আমাকে 40-এ 40 পেতে কেউ আটকাবে না। অর্থাৎ 40-এর মধ্যে 40-এ কিন্তু শর্ট প্রশ্ন পাওয়া যাবে। সেই জন্য আমাকে কিন্তু টেক্সট বই দিয়ে আগে লাইন ধরে ধরে পড়তে হবে। তো তোমরা আগে আমার কাছে যারা পড়তে, তোমরা জানো কিভাবে লাইন ধরে ধরে করতে হয়। তোমরা ওই একইভাবে লাইন ধরে ধরে কিন্তু ইতিহাসটা যেরকম করবে ঠিক তেমনই ভূগোলটিও কিন্তু করবে। তো যারা নতুন রয়েছে তাদের আমি একটু জানিয়ে দিই যে দেখো, এখানে প্রথম অধ্যায় রয়েছে অতীত স্মরণ। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের অতীত স্মরণ। এই অতীত স্মরণের মধ্যে এখানে ফার্স্ট পার্ট রয়েছে অতীত কল্পনা, তার মধ্যে রয়েছে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য কিন্তু রয়েছে। অর্থাৎ অতীত কল্পনা বা অতীতের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের মধ্যে বেশ কয়েকটি পার্ট কিন্তু তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা আর স্মৃতিকথা হলো মৌখিক ঐতিহ্য। তো এই সম্পর্কে আমি এর আগের দিন তোমাদের একটু হয়তো বলেছিলাম যে স্মৃতিকথা যেটি রয়েছে তোমরা আগেই পড়ে এসছো। যে বাকি যে 4টির পয়েন্ট রয়েছে, পৌরাণিক কাহিনী, তার কিংবদন্তি, লোককথা আর মৌখিক ঐতিহ্য, এটি কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণই নতুন। তো আমরা আজকে এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের আলোচনা করব, মূলত পৌরাণিক কাহিনী আর হলো কিংবদন্তি। আর তোমাদের গ্রুপে আমি নোটটা তো অলরেডি পাঠিয়ে দিয়েছি, তো তোমরা সেই নোটটি আগে লিখে নেবে, তারপরে কিন্তু ক্লাসটি করে নেবে। তাহলে কী হবে, যখন ক্লাসটি করবে তোমাদের কিন্তু নোটগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তোমাদের মনে থাকবে এবং মুখস্থে কিন্তু রাখবে। আর আমি খুব সহজভাবে তোমাদের কিন্তু এই পার্টগুলো খুব সহজেই বুঝিয়ে দেবো। তো দেখো, আমাদের টেক্সট বই ধরে ধরে কীভাবে শর্ট প্রশ্নগুলো করতে হবে। তো এখানে আমি প্রথম কয়েকটি পেজ তোমাদের আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। দেখুন, এখানে রয়েছে আদিম গ্রাম্য সমাজে 51 কৃষক পরিবারে নারী ও অর্থাৎ ঠাকুরমা, দিদিমা, পিসিমা, মাসিমা প্রমুখ তাদের নাতি নাতনি, শিশু, কিশোর, কিশোরীকে বিভিন্ন জনশ্রুতির বাহিনীগুলির গল্প করে শোনাতেন। তো আমরা ফার্স্ট এখানে কী করব, প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ব। ঠিক আছে, প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ব এবং যে লাইনটিতে তোমার মনে হবে যে একটি প্রশ্ন হতে পারে, যেমন এখানে একটি লাইন আন্ডারলাইন করা রয়েছে, আদিম গ্রাম্য সমাজে 51 কৃষক। অর্থাৎ আদিমকালে গ্রাম্য সমাজগুলো কেমন ছিল বা আদিম গ্রাম্য সমাজের পরিবারগুলি কোন প্রকৃতির ছিল। তাহলে 51 অ্যান্সার হবে আমার কি 51। কিন্তু বর্তমান কালের যে গ্রামের
যে পরিবারগুলি রয়েছে সেগুলো কিন্তু একান্নবর্তী নেই। অর্থাৎ একান্নবর্তী মানে হলো দাদু, কাকা, জেঠু সবাই মিলে যখন একসঙ্গে বসবাস করবে তাকেই বলবো আমরা একান্নবর্তী পরিবার। কিন্তু আজকের দিনে দেখবে গ্রামের যে সমাজ রয়েছে সেই সমাজেও কিন্তু সেরকম খুব কমই পরিবার দেখা যায় যে পরিবারে একই সঙ্গে দাদু, তা জেঠু, কাকু, ভাই বোন সবাই মিলে একসঙ্গে কিন্তু বসবাস করছে। তো এখানে এই লাইনটি পড়লে পরে মনে হবে কী হবে, এই প্রশ্নটি এটি একটি প্রশ্ন হতে পারে, সেই জন্য তোমরা এটি আন্ডারলাইন করে দেবে। তারপরে দেখো দ্বিতীয় পেজে আমি চলে যাই, রয়েছে জনশ্রুতি। তো এখানে জনশ্রুতি পয়েন্টে যদি আমি পড়ি তাহলে এখানে ফার্স্ট কী রয়েছে এখানে যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের ক্ষেত্রে যথার্থতার প্রমাণ না থাকলে তা হলো জনশ্রুতি। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন হয়, জনশ্রুতি কাকে বলে? এখানে কি বলেছে, ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের ক্ষেত্রে যথার্থতার প্রমাণ না থাকলে তা হয় জনশ্রুতি। অর্থাৎ অতীতে যে বিভিন্ন ঘটনাবলী ঘটে গেছে, যে সমস্ত ঘটনাগুলির সম্পর্কে কোনো রকম সাল, যেমন 2008 সালে হয়েছে, 2010 সালে হয়েছে, 2015 সালে হয়েছে, সেই সঙ্গে কোনো রকম তারিখ আমার জানা নেই, সেই সমস্ত কথাকেই বলবো আমরা জনশ্রুতি। তবে জনশ্রুতি কাকে বলবো, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে, যে সমস্ত ঘটনাগুলির নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, অর্থাৎ কত তারিখে হয়েছিল বা কত সালে হয়েছিল, এই বিষয়গুলি সম্পর্কে কোনো প্রমাণ যখন পাওয়া যায় না, সেই সমস্ত ঐতিহাসিক ঘটনাকেই বলবো আমরা জনশ্রুতি। তো তুমি নিজেকে নিয়ে ভাবো, তো দেখো তোমরা এখন ক্লাস 12-এ পড়ো, তোমরা অনেক ক্লাস পেরিয়ে এসছো, মাধ্যমিকের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও দিয়ে এসছো, কিন্তু তোমার কি মনে রয়েছে যে মাধ্যমিকের রেজাল্টটি কবে পাবলিশ করেছে? আপাতত এখন নেই, মনে নেই। বা যদি আমি বলি তোমার ক্লাস 10-এ বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টের টিউশনি পড়তে, এবার যে টিউশনিগুলো পড়তে সেই টিউশনিগুলোর ডেটগুলো তোমার মনে রয়েছে? তুমি সেটি বলতে পারবে? তুমি অবশ্যই সেই সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না, কিন্তু তুমি দেখো সাল সম্পর্কে কিন্তু ধারণা দিতে পারবে যে আমি অত সালে কিন্তু এখানে পড়েছিলাম। তাহলে তুমি ডেট সম্পর্কে বা তারিখ সম্পর্কে কিন্তু কোনো রকম ধারণা দিতে পারলে না। ঠিক এইরকমই প্রাচীনকালে এরকম বহু ঘটনা ঘটে গিয়েছে, যে সমস্ত ঘটনাগুলির কোনো রকম তারিখ বা সাল সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, সেই সমস্ত ঘটনাগুলিকেই বলবো আমরা জনশ্রুতি। তাহলে জনশ্রুতি কাকে বলবো তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তারপরে দেখো জনশ্রুতির রয়েছে বৈচিত্র্য। জনশ্রুতিগুলি পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক কর্তব্য প্রভৃতি বিভিন্ন ধরনের হতে পারে। তো জনশ্রুতিগুলি কোন কোন ধরনের হতে পারে, এখানে একটি প্রশ্ন হয়। পৌরাণিক কাহিনী হতে পারে, কিংবদন্তি হতে পারে, লোককথা হতে পারে, স্মৃতিকথা হতে পারে, আবার মৌখিক ঐতিহ্যও কিন্তু হতে পারে। তো এইরকম আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে কিন্তু পড়ব। এবার প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়লে পারে আমি নিজেই বুঝতে পারবো যে কোথায় কোন প্রশ্নটি হবে, এবং যে প্রশ্নটি হবে ফার্স্টে আমি সেগুলো
আন্ডারলাইন করে দেবো এবং আন্ডারলাইন করার পর যখন আমি কয়েকটি পেজ করে নেব, তারপর আমি কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু খাতার মধ্যে প্রশ্নের আকারে লিখে নেব এবং তার সঙ্গে উত্তরগুলোও কিন্তু লিখে নেব। এবার কেউ যদি প্রশ্নগুলো খুব সহজেই বুঝতে পারো, তাহলে এই লাইনগুলো কিন্তু তুলে রাখতে পারো, যেগুলো কিন্তু পরবর্তীকালে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সময় কিন্তু খুবই কাজে লাগবে। কারণ তোমরা তোমাদের যে বইটি রয়েছে এই বইয়ের 5টি থেকে 6টি পেজ যখন করবে, তখন কিন্তু তোমার একটি পেজ শেষ হবে খাতার। তাহলে টোটাল প্রথম অধ্যায়ের যদি আমি 30টা পেজও ধরি, তাহলে তোমার খাতার যে হোমওয়ার্কের খাতাটি থাকবে, সেই হোমওয়ার্কের খাতার মধ্যে 5টি পেজের মধ্যে এটে যাবে। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তোমাকে কী করতে হলো, 30টা পেজ কিন্তু ঘাঁটতে হলো না। তুমি কিন্তু সেখান থেকে শুধুমাত্র 5টি পেজ ঘেটেই কিন্তু তোমার প্রথম অধ্যায়ের যা কিছু রয়েছে সব কিছু কিন্তু তুমি পেয়ে গেলে। সেই জন্য আমি বলবো তোমরা এরকম লাইন ধরে ধরে প্রত্যেকটা পেজ খুঁটে খুঁটে শর্ট প্রশ্নগুলো বাড়িতে হোমওয়ার্ক হিসাবে করো। তারপর আমি কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায়ের ওপর পরীক্ষা নিয়ে নেব। পরীক্ষা নেওয়ার পর আমি তারপর তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নগুলো হয়তো লিখিয়ে দেবো, নতুবা আমি তোমাদের শর্ট প্রশ্নগুলো কিন্তু জেরক্স বা পিডিএফ ফাইল কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো আশা করব সবাই বুঝতে পেরেছে যে কিভাবে তোমরা তোমাদের টেস্ট বই থেকে শর্ট প্রশ্নগুলো লাইন ধরে ধরে করবে। যদি অসুবিধা থাকে আমাকে তোমাদের যে গ্রুপ রয়েছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি কমেন্ট করে দেবে। তাহলে আমি এর পরের দিন আরও প্রত্যেকটি লাইন বা কয়েকটি লাইন পড়ে পড়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিভাবে টেস্ট বই ধরে ধরে শর্ট প্রশ্ন করতে হবে সে সম্পর্কে তো জানলাম। তো এখন তোমাদের যে নোটগুলো আমি তোমাদের দিয়েছিলাম গ্রুপে, সেই গ্রুপ থেকে কিন্তু তোমরা নোটগুলো আশা করি সবাই টুকে নিয়েছো। সেই নোটগুলো সম্পর্কে তোমাদের কিন্তু আমি এখন একটু ধারণা দিয়ে দেব, যাতে কি হয় তোমাদের পড়তে সুবিধা হয়, যাতে বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে তোমাদের চেনা পরিচয় থাকে এবং খুব সহজে জিনিসগুলো বুঝে যাও। তো ইতিহাস খুবই সহজ, যদি জিনিসগুলো একটু বুঝে নাও বা গল্পের আকারে যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে ইতিহাস খুব কম বললেই কিন্তু হয়ে যায়, অত বেশি পড়তে হয় না। কিন্তু সব টপিকগুলোই কিন্তু তোমাকে গল্পের আকারে পড়তে হবে। তো দেখো তোমাদের ফার্স্ট আজকে প্রশ্ন ছিল যে জনশ্রুতি কাকে বলে। তো এটি তোমাদের তো বলেই দিলাম জনশ্রুতি কাকে বলবো, যে প্রাচীনকালে এমন বহু ঘটনা ঘটে গেছে, যে সমস্ত ঘটনাগুলি কত সালে হয়েছে এবং কোন তারিখে হয়েছে সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কিন্তু প্রমাণ পাওয়া যায় না। এবার যে সমস্ত ঘটনাগুলির এইরকম কোনো নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট সময় তারিখ সম্পর্কে প্রমাণ পাওয়া যাবে না, সেই সমস্ত তথ্য বা ঘটনাগুলিকে তো আমরা জনশ্রুতি বলব। তো আমাদের বিভিন্ন ধরনের জনশ্রুতি প্রচলিত রয়েছে, তার মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে মূলত 5টি জনশ্রুতি। একটি হলো পৌরাণিক কাহিনী, কিংবদন্তি বা লেজেন্ড, লোককথা, স্মৃতিকথা আর মৌখিক ঐতিহ্য। আমরা পৌরাণিক কাহিনী আর কিংবদন্তি সম্পর্কে আজকে আমরা জানবো বা পড়বো, যেটি তোমাদের নোট কিন্তু অলরেডি তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো পৌরাণিক কাহিনী কাকে বলবো। প্রাচীনকালের যে বিভিন্ন ঘটনাগুলি ছিল বা বিভিন্ন যে ঘটনাগুলি ঘটেছিল, যে সমস্ত ঘটনাগুলিকে লিখে রাখা হতো না, সেই সমস্ত ঘটনাগুলি যে সময় পর্যন্ত চলেছে
সেই সময়কেই বলবো আমরা প্রাক ঐতিহাসিক যুগ। ভালো করে বুঝবে যে প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলবো। এবার আমরা নিজেকে নিয়ে যদি একটু উপলব্ধি করি যে প্রাক ঐতিহাসিক যুগটি, তো আমরা প্রত্যেকেই তো ছোটোবেলা থেকে এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে এসছে। তোমাদের মধ্যে কেউ কি রয়েছে যে প্রত্যেক দিনের ঘটনা তোমরা তোমাদের যে একটি ডায়েরি রয়েছে সেখানে লিখে এসছো? আমার মনে হয় কেউ আজ পর্যন্ত কিন্তু তোমরা প্রত্যেক দিনের ঘটনা তোমাদের ডায়েরিতে কিন্তু লিখে আসোনি। যেহেতু তোমরা তোমাদের ডায়েরিতে লিখে আসোনি প্রত্যেক দিনের ঘটনা, সেহেতু তোমার জন্মের সময় থেকে বর্তমান কাল পর্যন্ত যে সময়কালটি রয়েছে সেই সময়টি কিন্তু প্রাক ঐতিহাসিক যুগের মধ্যে আমরা বলবো। দেখো সিম্পল, তোমাকে দিয়ে আমি এটা বোঝাচ্ছি, তার মানে এটি নয় যে তুমি প্রাক ঐতিহাসিক যুগের মধ্যে পড়ো। তো আমরা যদি এবার বিষয়ের মধ্যে ঢুকে যাই তাহলে ঠিক একইভাবে প্রাচীনকালে এমন বহু ঘটনা ঘটেছিল যে সমস্ত ঘটনাগুলির কোনো রকম লিখিত উপাদান পাওয়া যায় না, অর্থাৎ লিখিত কোনো তথ্য পাওয়া যায় না যে আমরা কোনো একটি বই থেকে পড়েছি বা কোনো পেপার থেকে পড়েছি, সেরকম তো কোনো তথ্য আমরা পাই না। এবার যতদিন পর্যন্ত সেরকম কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি সেই সময়কালকে বলবো প্রাক ঐতিহাসিক যুগ। এই যুগের যে বিভিন্ন কাহিনী, এই যুগের যে বিভিন্ন কাহিনীগুলো রয়েছে বা ঘটনাগুলি রয়েছে, সেগুলো যখন কোনো জনশ্রুতিগুলিতে বা জনশ্রুতির মধ্যে বা বিভিন্ন ঐতিহাসিক উপাদানের মধ্যে তুলে ধরা হবে, তখনই তাকে বলবো আমরা পৌরাণিক কাহিনী বা মিথস। তখনই তাকে বলবো আমরা পৌরাণিক কাহিনী বা মিথস। তো মিথস হলো তোমাদের কিন্তু ইংলিশ টার্ম, দেখো এখানে রয়েছে পৌরাণিক কাহিনী আর মিথস। তো মিথস যেটি রয়েছে এটুকু কিন্তু তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল 2018 সালের। এই পৌরাণিক কাহিনীর গুরুত্বটি কিন্তু এসেছিল বা মিথস এর গুরুত্বটি এসেছিল। তো পৌরাণিক কাহিনী সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো। তো এবারে যদি একটু উদাহরণ দিই তাহলে আমরা জিনিসটি আরো ক্লিয়ার হয়ে যাব। আমাদের হিন্দুদের বা বাংলার যদি বলি, সব থেকে বড় উৎসব কোনটি? দুর্গা পূজা। এই যে দুর্গা পূজা রয়েছে, এই দুর্গা পূজার বেশ কয়েকদিন আগে ভোরের দিকে একদিন বিভিন্ন চ্যানেলে একটি দৃশ্য কিন্তু তোমাদের দেখানো হয়। তোমরা একটু ভাবো যে কি দেখানো হয়। আমি নামটি বলবো না, আশা করি তোমরা ছোটোবেলা থেকে আজ পর্যন্ত সবাই দেখে এসছো, 7 দিন থেকে 8 দিন আগে যেটি হয়। তো সেখানে কি হয়েছিল যে আমাদের সমাজে বা বিশ্ব সংসারে অসুরদের রাজত্ব চলতো। সেই সমস্ত অসুরদের রাজত্বে যখন সমগ্র বিশ্ব অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান যে ব্রহ্মা রয়েছে, তিনি তার মানস কন্যা দেবী দুর্গাকে খুব শক্তিশালীভাবে কিন্তু সৃষ্টি করেছিলেন।
যাতে তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এবং তাকে পরাজিত করে বিশ্ব সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। এবার ভগবান ব্রহ্মা যখন সেই দেবী দুর্গার সৃষ্টি করল, তখন সেই দেবী দুর্গা তার যে দিব্য শক্তি রয়েছে, সেই দিব্য শক্তির সাহায্যে অসুরকে কিন্তু পরাজিত করলো। এবার অসুরকে যখন পরাজিত করলো, তখন কিন্তু সমগ্র বিশ্ব সংসারে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলো। তো এখানে দেখো যে এই ঘটনাটি আমরা প্রত্যেক বছরে দেখি, কিন্তু তোমরা কি কেউ কল্পনা করেছো বা ভেবেছো যে দেবী দুর্গা কত সালে অসুরকে পরাজিত করেছিল, কত তারিখে পরাজিত করেছিল? এই সমস্ত ঘটনার পরেও তো বিভিন্ন ঘটনা আমাদের পৃথিবীতে ঘটে গেছে, বিভিন্ন যুদ্ধ ঘটে গেছে। সেই যুদ্ধগুলোর তো বিভিন্ন সাল তারিখ সম্পর্কে সবকিছুই সঠিক তথ্য কিন্তু রয়েছে, কিন্তু এটির কিন্তু কোনো সঠিক তথ্য কিন্তু নেই, কোনো সঠিক ডেট নেই, সঠিক সাল কিন্তু নেই। সেই জন্য এটি কিন্তু একটি পৌরাণিক কাহিনী, এটি কিন্তু একটি পৌরাণিক কাহিনী। তো এই পৌরাণিক কাহিনীর যে গুরুত্বটি রয়েছে, তো বৈশিষ্ট্য তোমাদের লিখিয়ে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে 5 মার্কসের মতো। যে গুরুত্বটি রয়েছে সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2018-তে কিন্তু এসেছিল। অতীত বিষয়ে পৌরাণিক কাহিনীর গুরুত্ব লেখো। তো এখানে যে গুরুত্বটি রয়েছে, তো সেখানে দেখবে পৌরাণিক কাহিনী থেকে প্রাচীনকালের যে বিভিন্ন বংশগুলো ছিল, সেই বংশগুলো সম্পর্কে কিন্তু একটি ধারণা কিন্তু পাওয়া যায়। কিন্তু বংশগুলোর কত সাল থেকে তৈরি হয়েছিল বা শুরু হয়েছিল এবং কত সালে ওই বংশের রাজত্ব শেষ হয়েছিল, সেই সম্পর্কে কিন্তু কোনো তথ্য কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না। তারপর সময়কাল কিন্তু নির্ণয় করা গিয়েছিল, যে পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সময়কাল নির্ধারণ করা সম্ভব হয়েছে। অর্থাৎ পৌরাণিক যে বিভিন্ন ঘটনাগুলি ঘটেছিল, সেই ঘটনাগুলির ওপর ডিপেন্ড করে বর্তমানের সঙ্গে, অর্থাৎ এখনকার যে সময়কাল রয়েছে, আনুমানিক একটি কিন্তু সময়কাল নির্ণয় করা গিয়েছিল। তার সঙ্গে যে প্রাচীনকালে যে বিভিন্ন রাজবংশ ছিল, সেই সমস্ত রাজবংশ কোন রাজ্যে বসবাস করত, অর্থাৎ সমগ্র বিশ্বের কোথায় বসবাস করত, সেই সংক্রান্ত কিন্তু তথ্য কিন্তু এই সমস্ত পৌরাণিক কাহিনী থেকে পাওয়া যায়। তার সঙ্গে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক যে রূপকথা রয়েছে, অর্থাৎ ধর্মীয় জীবন ও সাংস্কৃতিক যে জীবন রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই পৌরাণিক কাহিনী থেকে জানা গিয়েছিল। তো এগুলো তোমাদের নোট আকারে তো দিয়ে দেওয়াই রয়েছে, তোমরা একটু ভালো করে পড়বে, ভালো করে পড়লেই তোমাদের কিন্তু জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে দেখবো আমরা কিংবদন্তি বা পুরা কাহিনী, যাকে ইংলিশে কিন্তু বলে লেজেন্ড। তো এই যে লেজেন্ড রয়েছে, এটা একটি ইংরেজি শব্দ, যেটি ল্যাটিন শব্দ লেজেন্ড থেকে কিন্তু এসছে, এবং তার মানে কিন্তু পাঠের বিষয়বস্তু। অর্থাৎ আমরা যে বইটি পড়ব, সেই বইয়ের মূল বিষয়বস্তু কি, সেটি কিন্তু পুরা কাহিনী বা কিংবদন্তি নামেই পরিচিত। এই কিংবদন্তি বা পুরা কাহিনী কিন্তু প্রাক ঐতিহাসিক যুগের যে পৌরাণিক কাহিনী ছিল, বিভিন্ন ধরনের যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীর পরে কিন্তু এসছে। অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত ঘটনা ঘটে গেছে,
সেখান থেকে যেগুলো পৌরাণিক কাহিনী রয়েছে সেগুলো তো আমরা রেখে দিলাম। তো এমন কিছু ঘটনা প্রাচীনকালে ঘটে গিয়েছিল যেগুলো সম্পর্কে আজও মানুষ বিশ্বাস করে যে প্রাচীনকালের এমন কিছু চরিত্র বা ঘটনা ঘটে গেছে যেগুলি বর্তমানেও জীবন্ত রয়েছে, অর্থাৎ বর্তমানেও দেখা যায়। যে আমরা অনেক সময় বলি যে প্রাচীনকালের মানুষ যে কত শক্তিশালী ছিল, বর্তমানেও ওই লোকটি প্রচুর শক্তিশালী, অনেকটা প্রাচীন যুগের যে বিভিন্ন শক্তিধর মানুষ ছিল তাদের মতো কিন্তু আমরা বলি। অর্থাৎ প্রাচীনকালে বা অতীতে এমন কিছু ঘটনা ঘটেছিল বা এমন কিছু ঘটনা জীবন্ত ছিল যেগুলো বর্তমানেও কিন্তু লক্ষ্য করা যায় বলে লোক সমাজ অর্থাৎ মানুষের মধ্যে ধারণা রয়েছে। সেই সমস্ত ঘটনাকেই কিন্তু আমরা বলবো কিংবদন্তি ঘটনা। যেমন উদাহরণের মধ্যে রয়েছে রামচন্দ্রের রামায়ণ। তো এই রামচন্দ্রের রামায়ণে আমরা সকলেই কিন্তু গল্প কিন্তু শুনেছি যে রামচন্দ্র তিনি তার নিজের যে রাজবংশ রয়েছে সেই রাজবংশের রাজ সিংহাসন ত্যাগ করে তার বিবাহিত স্ত্রী বা পত্নীকে নিয়ে 14 বছরের জন্য কিন্তু বনবাসে গিয়েছিলেন। অর্থাৎ রামচন্দ্র তিনি তার সমস্ত সুখ আনন্দ ভোগবিলাস ত্যাগ করে বিবাহিত পত্নী সীতা ও নিজ ভাই লক্ষ্মণকে নিয়ে যে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই কাহিনীটি আজকের সমাজেও কিন্তু মানুষ বিশ্বাস করে যে এখনো অনেক লোকজন রয়েছে যারা নিজের পারিবারিক সুখ শান্তি সংসার ত্যাগ করে বছরের পর বছর বা দীর্ঘদিন ধরে সন্ন্যাস ধর্ম নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক তেমনি আরেকটি ঘটনা রয়েছে যে লঙ্কার রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে তাকে আটকে রেখেছিল, তখন রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে যে সীতাকে ফিরিয়ে এনেছিল, সেই কাহিনীও কিন্তু কিংবদন্তির মধ্যেই পড়ে। তো আমাদের লোক সমাজেও এখনকার মানুষরা বিশ্বাস করে যে এমন অনেক লোক রয়েছে যে কেউ বিপদে পড়েছে তাকে বাঁচিয়ে আনার চেষ্টা করে। তো কিছু কিছু লোক রয়েছে, অর্থাৎ আগেকার দিনে বা প্রাচীনকালে যেরকম ঘটনাগুলি ছিল সেই ঘটনাগুলো বর্তমানে লোক সমাজের মধ্যে যখন প্রচলিত থাকবে সেই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলিকেই বলবো আমরা কিংবদন্তি ঘটনা। তো তারপরে তোমরা আরও উদাহরণ তোমাদের টেক্সট বই পেয়ে যাবে, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে যে কিংবদন্তি মধ্যে কী কী উদাহরণগুলো রয়েছে। কারণ এগুলো হয়তো তোমাদের শর্ট প্রশ্নে কিন্তু থাকবে যে রামচন্দ্রের রামায়ণ এটি হলো একটি পৌরাণিক কাহিনী, কিংবদন্তি বা লোককথা, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তারপর গোপাল ভাঁড়ের কাহিনী হলো কিংবদন্তির পৌরাণিক লোককথার জনশ্রুতি। তো বিভিন্ন যে উদাহরণগুলো রয়েছে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন আকারে তোমাদের টেক্সট বইয়ে তোমাদের হোমওয়ার্ক খাতা রয়েছে সেখানে কিন্তু লিখে নেবে টেক্সট বুক থেকে। তো আজকে তোমাদের এই দুটোই দেওয়া হয়েছিল প্রশ্ন, পৌরাণিক কাহিনী আর কিংবদন্তির। তোমরা তোমাদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে সবাই লিখে নিয়েছো আশা করি।
আর যেটুকু বললাম তাতে তোমাদের হয়তো একটু বুঝতেও পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে তোমাদের এটুকুই থাক। জনশ্রুতির 2টি পার্ট করালাম, আরও 3টি পার্ট বাকি রয়েছে। এর পরের দিন তোমাদের বাকি আরও 2টো পার্ট এখান থেকে করিয়ে দেব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, কোথাও কারো অসুবিধা নেই। আর যেটি বললাম, টেস্ট বই ধরে ধরে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। যদি 40 পেতে চাও তো টেস্ট বই ধরে ধরে হোমওয়ার্ক করতে হবে। আর যে বড় প্রশ্নগুলো রয়েছে 8-এর 5টি করতে হবে, সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। কারণ আমি তোমাদের খুব ভালোভাবে তৈরি করে দেবো বা প্রিপারেশন করিয়ে কিন্তু দেবো। সেই জন্য শুধু তোমাদের কাজ আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা চলো, রেজাল্ট তোমাদের ঠিক ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। ধন্যবাদ।